এইচএসসি পরীক্ষা 2025-এর ভূগোলের দ্বিতীয় পত্রে ক নাম্বার, খ নাম্বার, গ ঘ নাম্বারে কোন কোন প্রশ্নগুলো আসবে সকল কিছু আজকের এই ক্লাসের চূড়ান্ত সাজেশনে তোমাদের থাকছে। আমরা ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, গ ঘর জন্য কোন কোন টপিক পড়তে হবে সকল বিষয় সহ বিস্তারিত আজকের এই ক্লাসে রয়েছে। তো এখানে তোমাদের সকল বোর্ডের উদ্দেশ্যে এই সাজেশনটি তৈরি করা হয়েছে, যেখানে সকল ধরনের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলা হয়েছে এবং পাশাপাশি উত্তরও দেওয়া রয়েছে। প্রথমে আমরা পড়ব অধ্যায় 1, যে অধ্যায়ের নাম হলো মানব ভূগোল। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সিকিউর জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য আমরা পড়ব, সেটা হলো প্রথম প্রশ্ন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ও ভারতের ভৌগোলিক পরিচিতি আলোচনা করতে হবে। 2 নম্বর হিসেবে আমাদের পড়তে হবে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর হিসেবে আমাদের পড়তে হবে বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল সম্পর্কে আলোচনা করো। এই তিনটি গুরুত্বপূর্ণ টপিক পড়লে আমি তোমাকে এখান থেকে বলবো 100% একটা সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবা, এটা তোমরা 100% গ্যারান্টি রাখতে পারো। এরপর আসে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত হিসাবে আমরা কি কি পড়বো ভূগোলের, মানে তোমাদের যে প্রশ্ন আছে খ নাম্বার, সেই খ নাম্বার প্রশ্ন হিসাবে আমরা কি কি পড়বো। প্রথম এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বলতে মূলত আমরা ক নাম্বার দিয়েছি। ক নাম্বার বলতে জানো তো তোমরা, এখানে বলছে মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে। মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে, সেক্ষেত্রে মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে, ভিডাল ডি লা ব্রশকে। ঠিক আছে। রাজনৈতিক ভূগোল কি? রাজনৈতিক ভূগোল কি? উত্তরটা পাশে আছে, তুমি দেখে নিবা। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো জনসংখ্যার ভূগোল কি। তারপরে বাফার রাষ্ট্র কি। তারপরে যদি দেখো জাপানের আইনসভার নাম কি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে, তুমি কিন্তু সেখান থেকে উত্তরটা দেখে নিও। ঠিক আছে। তারপর 4 নম্বর 5-6 নম্বর প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি। 7 নম্বর প্রশ্ন রাষ্ট্র কাকে বলে। 8 নম্বর প্রশ্ন হলো সম্ভাবনাবাদ কাকে বলে। সম্ভাবনাবাদ কাকে বলে। তারপর 9 নম্বর প্রশ্ন হলো কনফেডারেশন কি। 10 নম্বর প্রশ্ন হলো অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থের প্রবর্তনক কে। তো এখানে আমাদের 10টি ক নাম্বার প্রশ্ন পড়তে হবে আর তোমাদের যে 1 নম্বর অধ্যায় আছে সেই অধ্যায় থেকে। এরপর আসে আমাদের খ নাম্বার প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন। এখান থেকে কি কি পড়তে হবে। 1 নম্বর পড়তে হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো। উত্তরটা আছে, তুমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা ইজিলি পড়তে পারো। 2 নম্বর প্রশ্ন হিসেবে পড়তে হবে রাজনৈতিক অঞ্চল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হিসেবে পড়তে হবে বাংলাদেশকে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলা হয় কেন ব্যাখ্যা করো। বাংলাদেশকে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলা হয় কেন ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হিসেবে তোমাকে পড়তে হবে, এখানে আমরা যদি এখানে দেখাই নিবৃত্তিবাদ বলতে কি বোঝায়। 5 নম্বর প্রশ্ন পড়তে হবে নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয় ব্যাখ্যা করো। নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয় ব্যাখ্যা করো। এর পরবর্তী চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আমাদের কোন কোন টপিকটা সিকিউর জন্য পড়তে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে প্রথমে আসে হলো জনসংখ্যা জনমিতি ট্রানজিশনাল মডেল আলোচনা করতে হবে। 2 নম্বর হিসাবে আন্তর্জাতিক অভিগমনের কারণ কি। 3 নম্বর হিসাবে পড়তে হবে জনসংখ্যার জনমিতি উৎপাদন আলোচনা করো। তারপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন হিসেবে তোমাকে পড়তে হবে প্রথমে জনসংখ্যা পিরামিড কি। উত্তর এখানে আছে, তুমি দেখে নিবা। তার পরবর্তী প্রশ্ন আসি 2 নম্বর প্রশ্ন হলো জনমিতিক ট্রানজিশনাল মডেল কি। 3 নম্বর প্রশ্ন হলো স্থূল জন্মহার কি। তারপরে এখানে 4 নম্বর প্রশ্নতে পড়তে হবে রিফিউজ কাকে বলে বা রিফিউজি কাকে বলে। 5 নম্বর হলো জনসংখ্যার ঘনত্ব কি। 6 নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক অভিগমন কাকে বলে। এরপরে আমরা আসবো অনুধাবনমূলক প্রশ্ন। আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই 6টা প্রশ্ন পড়লেই এনাফ, আর তোমাদের এখানে আর পড়তে হবে না। এরপরে অনুধাবনমূলক হিসেবে পড়তে হবে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়। তো সেক্ষেত্রে উত্তরটা কিন্তু এখানে রয়েছে, সমস্যা নাই। আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিছি। প্রথম পত্রে আমরা প্রশ্ন দিয়েছিলাম উত্তর দিনে, তাই অনেকে বলছে ভাই উত্তর দিলে ভালো হতো, তাই আমি সেকেন্ড পেপারে তোমাদেরকে সম্পূর্ণ উত্তরমালা সহ কিন্তু প্রশ্নটা দিচ্ছি। এখন প্রত্যেকটা উত্তর পড়তে লাগলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ সময় অপচয় হবে, তাই আমি জাস্ট উত্তরটা লিখে রাখছি, তোমরা এখান থেকে ইজিলি দেখে নেবা। তারপরে 2 নম্বর প্রশ্ন পড়তে হবে ঢাকা অতি নিবিড় বসতি অঞ্চল হিসাবে গড়ে ওঠার কারণ কি। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো অভিগমনের আকর্ষণমূলক কারণ বলতে কি বোঝায়। তারপরে আসি তোমাদের 4 নম্বর প্রশ্ন বান্দরবনের জনবসতি অতি বিরল ব্যাখ্যা করো। এখানে কি প্রশ্ন হলো বান্দরবনের জনবসতি অতি বিরল ব্যাখ্যা করো। তারপর 5 নম্বর প্রশ্ন হলো জনসংখ্যার লিঙ্গভিত্তিক কাঠামো বলতে কি বোঝো। এর পরবর্তী 6 নম্বর প্রশ্ন হলো জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়। জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়।
তো উত্তর কিন্তু পাশে আছে। তারপর আসি অধ্যায় নাম্বার 4, যার নাম হলো কৃষি। কৃষি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিক তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো কৃষি পণ্য উৎপাদনের জন্য ভৌগোলিক নিয়ামক গুলো আলোচনা করো। 2 নম্বর হিসেবে পড়তে হবে বিশ্বে ধানের আন্তর্জাতিক বাণিজ্য অবদান। 3 নম্বর হিসেবে পড়তে হবে গম আখ উৎপাদন এর গুরুত্বপূর্ণ আলোচনা করো। তারপর 4 নম্বর প্রশ্ন হিসেবে পড়তে হবে বাংলাদেশের জলবায়ুতে ঋতুভিত্তিক ফসল উৎপাদনের চিত্র অঙ্কন করো। এই 4টি প্রশ্ন পড়লে তুমি এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন 100% কমন পেয়ে যাবা, এটা 100%। এরপর আসি আমরা ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন হিসেবে পড়তে হবে চাষের আদিভূমি কোন দেশে। তারপর হলো চাষের বৈজ্ঞানিক নাম কি। 3 নম্বর প্রশ্ন হিসেবে পড়তে হবে মিশ্র কৃষি কাকে বলে। 4 নম্বর হলো প্রগাঢ় কৃষি কাকে বলে। 5 নম্বর হলো BRRI এর পূর্ণরূপ কি লেখো। তারপর 6 নম্বর হলো রবি শস্য কি। 7 নম্বর হলো এক ফসলীয় কৃষি কি। 8 নম্বর হলো তোমার বাণিজ্যিক কৃষি কি। এরপরে আসি অনুধাবনমূলক প্রশ্ন বা খ নম্বর প্রশ্ন। হুনান প্রদেশকে পৃথিবীর চালের আধার বলা হয় কেন, ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন কানাডায় পেইরি ভূমিকে পৃথিবীর রুটির কি ঝুরি বলা হয় কেন, ব্যাখ্যা করো। 3 নম্বর হিসেবে বলতে হবে চা চাষের জন্য ঢালু ভূমির প্রয়োজন কেন, এই করো। চা চাষের জন্য ঢালু ভূমির প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। তারপর আসি 4 নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্বপূর্ণ অপরিসীম, ব্যাখ্যা করো। তারপর আসি তোমাদের 5 নম্বর প্রশ্ন খাদ্যশস্য বলতে কি বোঝো। তো এর পরবর্তী প্রশ্ন আসি 6 নম্বরে অর্থকরী ফসল বলতে কি বোঝো। তো আমাদের 4 নম্বর অধ্যায় শেষ। এরপর অধ্যায় নম্বর 5 যেটা খনিজ ও শক্তি সম্পদ। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো এটা বাংলাদেশ ও ভারতের মধ্যে খনিজ ও শক্তি সম্পদের ব্যবহার আলোচনা করো। 2 নম্বর হলো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব ব্যবহার আলোচনা করো। 3 নম্বর হলো উৎকৃষ্ট মানের কয়লার আন্তর্জাতিক বাণিজ্য হিসাব করো। 4 নম্বর হলো মধ্য প্রাচ্যের সংগঠন, ঠিক আছে, অপেক এর খনিজ তেলের আর্থিক গুরুত্ব ব্যাখ্যা করো। এরপরে আসি আধুনিক অবকাঠামো তৈরিতে লৌহ আকরিকের ব্যবহার ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এই 5টি প্রশ্ন পড়লে অধ্যায় 5 থেকে তোমরা সিকিউ প্রশ্ন 100% গুরুত্বপূর্ণ পেয়ে যাবা। এরপর আসি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাদের পড়তে হবে খনিজের সংজ্ঞা দাও। 2 নম্বর হিসেবে পড়তে হবে শক্তি সম্পদ কাকে বলে। 3 নম্বর হিসেবে পড়তে হবে বিশ্বের প্রধান লৌহ ও ইস্পাত শিল্প উৎপাদনকারী দেশ কোনটি। 4 নম্বর হিসেবে পড়তে হবে লিগনাইট কি। 5 নম্বর হিসেবে বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি। 6 নম্বর হলো গ্রাফাইট দেখতে কোন বর্ণের। এরপর আসি অনুধাবনমূলক প্রশ্ন বা খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন হিসেবে পড়তে হবে বাংলাদেশের কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়, ব্যাখ্যা করো। বাংলাদেশে কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়, ব্যাখ্যা করো। 2 নম্বর হিসেবে পড়তে হবে সাতক সিমেন্ট শিল্পের কাঁচামালের উৎস কি, ব্যাখ্যা করো। 3 নম্বর হলো উদ্ভিদের দেহ অবশেষ হতে কয়লার উৎপত্তি হয়, ব্যাখ্যা করো। 4 নম্বর হিসেবে পড়তে হবে খনিজ তেলকে তরল সোনা বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। এরপরে আসি 6ষ্ঠ অধ্যায় যার নাম হলো শিল্প। শিল্প অধ্যায় থেকে আমরা পড়ব গুরুত্বপূর্ণ টপিক হলো প্রথম বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্ব। 2 নম্বর বাংলাদেশের চীনা শিল্পের বাণিজ্যিক সম্পাদন কিভাবে সম্ভব। 3 নম্বর শিল্প গঠনের লৌহ ইস্পাত শিল্পের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে প্রথম নম্বরে বিশ্বের প্রধান লৌহ ও ইস্পাত শিল্প উৎপাদনকারী দেশ কোনটি। লৌহ ইস্পাত শিল্প কি। তারপরে হলো বস্তু বনয় শিল্প কাকে বলে। তারপর হলো স্পিনিং কি। 4 নম্বর বাংলাদেশের বিলিয়ন ডলার শিল্প বলা হয় কোনটিকে। 5 নম্বর সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কি। 6 নম্বর হলো শিল্প কি। এরপর আসি অনুধাবনমূলক প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে, সাথে সাথে তোমরা জাস্ট সেই জায়গাটা একটু থামিয়ে নিয়ে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। কেননা আমরা যদি প্রশ্ন তোমাদেরকে পড়তে লাগি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর পিডিএফ দিতেও অনেক সমস্যা হয়, যে ফেসবুকে সরাসরি পিডিএফ দেওয়া যাচ্ছে না, এখানে হোয়াটসঅ্যাপে আসা লাগে, তো অনেকটা দ্বিধাদ্বন্দ্বের একটু ঝামেলা হয়ে থাকে এখানে। তো আমরা সরাসরি প্রশ্ন দিয়ে দিচ্ছি, সাথে উত্তর দিয়ে দিচ্ছি, যেন তুমি এখান থেকে পড়ে নিতে পারো। বাংলাদেশের সার শিল্পে স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর হিসেবে প্রথমে বাংলাদেশের উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। তার পরবর্তী 3 নম্বর প্রশ্ন হলো শিল্প স্থায়ীকরণের নিয়ামক সমূহ উল্লেখ করো। তো এরপরে আমরা প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের পোশাক শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলা হয় কেন।
এরপরে হলো 5 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। এরপর আসে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নতে বাংলাদেশে বর্তমান ঔষধ আমদানির এর পরিবর্তে রপ্তানি করে ব্যাখ্যা করো। এর পরবর্তী তোমাদের 7 নম্বর প্রশ্ন, বিনিয়োগ ছাড়া শিল্পায়ন সম্ভব নয় ব্যাখ্যা করো। তো এখানে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর সাথে উত্তরে দিয়েছে। এই কটা প্রশ্ন সম্পূর্ণভাবে পড়ে নিতে পারলে আশা করি তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না। বিশেষ করে গুরুত্বপূর্ণ টপিকগুলো, তারপর ক নাম্বার প্রত্যেকটা বিষয় আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভূগোলের দ্বিতীয় পত্র নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে এমসিকিউ নিয়ে যাদেরকে সমস্যা রয়েছে আমি তাদেরকে বলি অলরেডি আমাদের চ্যানেলে ভূগোল প্রথম পত্র এবং ভূগোল দ্বিতীয় পত্র দুইটারই 200 টপ এমসিকিউ দেওয়া হয়েছে। তুমি চাইলে সেগুলো পড়ে নিলেও কিন্তু মোটামুটি তোমাদের হয়ে যাবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।